হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কনভলিউশন এডুকেয়ার। আমি রাহুল চক্রবর্তী, কনভলিউশন এডুকেয়ারের ইতিহাসের এডুকেটর হিসেবে আজকে তোমাদের সাথে আমার প্রথম সেশন। তো এই প্রথম সেশনে আমি প্রথমত বলে রাখি যে কনভলিউশন এডুকেয়ার আমাদের যে সংস্থা, এই কনভলিউশন এডুকেয়ারের আজকের এই ইউটিউবের প্ল্যাটফর্মে আমি তোমাদের সাথে কম্পিটিটিভ এক্সামিনেশন, প্রতিযোগিতামূলক যে বিভিন্ন চাকরির পরীক্ষাগুলো হয়, সেই প্রতিযোগিতামূলক যে বিভিন্ন চাকরির পরীক্ষাগুলোতে জিএস পেপার অর্থাৎ জেনারেল ইন্টেলিজেন্সের ঠিক ইম্পর্টেন্স কতখানি সেটা নিয়ে কিন্তু আজকের এই সেশনটা আমি করব বা আজকের এই আলোচনাটা করব। এবং তোমাদেরকে বলে রাখি যে কম্পিটিটিভ এক্সামিনেশনে যে জেনারেল স্টাডিজে যে পার্টটা রয়েছে, সেখানে প্রত্যেকটা সাবজেক্ট, যে সাবজেক্টগুলো স্পেশালি জেনারেল স্টাডিজের মধ্যে পড়ছে, সেই সাবজেক্টগুলোকে আমাদেরকে ঠিক কতখানি গুরুত্ব দিতে হবে। কি জন্য? কারণ সরকারি চাকুরিতে ফাইনাল যে পিডিএফটা বেরোবে সেখানে নিজেদের নাম দেখার জন্য, চাকরিটা পাওয়ার জন্য। তবে হ্যাঁ, কনভলিউশন এডুকেয়ার এর তরফ থেকে তোমাদের জন্য এই সেশনটা যেমন থাকছে, তেমনি আরো একটা বিষয় তোমাদেরকে বলে রাখি, এই কনভলিউশন এডুকেয়ার পশ্চিমবঙ্গের আরো বাকি 5টা যে অর্গানাইজেশন রয়েছে যারা কম্পিটিটিভ অর্থাৎ সরকারি চাকুরির পরীক্ষার জন্য প্রশিক্ষণ দেয়, তাদের চেয়ে আমরা একটু হলো আলাদা। তোমরা প্রশ্ন করতে পারো, স্যার কেন আলাদা? বাকিরাও কোচিং দেয়, আপনারাও কোচিং দেন, আপনারা আলাদা কেন? আমরা আলাদা ঠিক এই একটা কারণের জন্য। সে কারণটা কি জানো? সে কারণটা হচ্ছে, একটি ছেলে বা একটি মেয়ে যখন সে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করবার পর কলেজে পড়তে পড়তে সরকারি চাকুরি পাওয়ার স্বপ্ন দেখে, এবং তারপর যখন সে সরকারি চাকুরির জন্য প্রশিক্ষণ নেওয়া শুরু করে, এই সরকারি চাকুরির প্রশিক্ষণ শুরু করা এবং সরকারি চাকুরি পাওয়া, ফাইনালি চাকরিটা পাওয়া, এর মাঝখানে একটা বিরাট বড় সময়ের ব্যবধান থাকে। কম পক্ষেও 3 থেকে 4টে বছর সময় লেগে যায় এই সরকারি চাকুরির প্রশিক্ষণ শুরু করা এবং তারপর চাকরি পাওয়া। আর এই যে মাঝখানে সময়টা 3-4 বছর যে সময়ের একটা ফারাক থাকে, এই ফারাক এই সময়টাতে সেই ছেলেটি বা সেই মেয়েটির পক্ষে, আজকের ভারতবর্ষ বা আজকের দুনিয়ায় দাঁড়িয়ে তার পক্ষে সত্যি কথা বলতে বাড়ির কাছে টাকা পয়সা চাইতো একটা 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 অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। বাড়ির লোকজন, সমাজের লোকজন এই কথাই বলে, বড় হয়ে গেছিস, এবার তুই নিজের খরচা নিজে চালানোর চেষ্টা কর। কনভলিউশন এডুকেয়ার যে সমস্ত ছেলেমেয়েরা আমাদের কম্পিটিটিভ এক্সামিনেশনের কোচিং নিতে আসে, তাদেরকে কনভলিউশন এডুকেয়ার প্রাইভেট আমাদের সংস্থা থেকে তাদেরকে কিছু না কিছু পার্ট টাইম একটা চাকুরির ব্যবস্থা করে দেওয়া হয়। ইয়েস, যাতে সে নিজের ওই আংশিক সময় বা পার্ট টাইমের চাকরি সে করবে, তার পাশাপাশি সে কিন্তু তার সরকারি চাকুরির প্রশিক্ষণটাও কিন্তু আমাদের এই কনভলিউশন এডুকেয়ার থেকে সে নিতে পারবে। অর্থাৎ এক ঢিলে দুটো পাখি। এবং এই পার্ট টাইম সরকারি চাকুরি, এই পার্ট টাইম যে চাকুরি করে দেওয়া হয়, সেগুলো কিন্তু বিভিন্ন সরকারি জায়গায়, না সরকারি চাকুরি নয়, এটা বলে আমি তোমাদেরকে প্রলোভিত করতে চাই না যে সরকারি চাকুরি নয়, আমরা বিভিন্ন সরকারি জায়গায় যে কন্ট্রাকচুয়াল কর্মীদেরকে নিয়োগ করা হয়, সে কন্ট্রাকচুয়াল কর্মী বা বিভিন্ন ভালো ভালো রেপুটেড যে সমস্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেখানেও কিন্তু, বা যে সমস্ত বিভিন্ন বেসরকারি নামকরা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেখানেও কিন্তু আমরা ছেলে মেয়েদেরকে, আমাদের সঙ্গে যারা কম্পিটিটিভের জন্য পড়াশোনা করে, তাদেরকে কিন্তু আমরা আংশিক সময়ের একটা চাকুরি বা একটা কর্মসংস্থানের জায়গা কিন্তু করে দিই, যাতে সে নিজের উপার্জিত অর্থে সে যাতে নিজের এই সরকারি চাকুরির পাওয়ার বা প্রশিক্ষণের যে পর্বটাই সে নিজের খরচটা নিজে চালাতে পারে, তাতে যাতে তার উপরে কোনো ধরনের কোনো অতিরিক্ত মানসিক চাপ না পড়ে সমাজের বা তার পরিবারের, যে অনেক টাকা দিলাম এবার কবে চাকরিটা পাবি। এখানে কিন্তু এই কনভলিউশন এডুকেয়ার বাকি অন্যান্য প্রতিষ্ঠানের চাইতে আলাদা। অন্যান্য প্রতিষ্ঠান তোমাদেরকে প্রচুর স্বপ্ন দেখায় আর প্রচুর প্রচুর টাকা নেয় সরকারি চাকুরির প্রশিক্ষণ দেওয়ার জন্য, কিন্তু দিনের শেষে গিয়ে ওই 1 বছর বা 1.5 বছর পর আর কিন্তু সেই স্টুডেন্টকে কিন্তু সেই ইনস্টিটিউট কিন্তু মনে রাখে না। বাট কনভলিউশন এডুকেয়ার সেই পথের কিন্তু পথিক নয়। আমরা কিন্তু ছেলে মেয়েদেরকে প্রথমত বলে রাখি, আবারও বলছি, পার্ট টাইম কাজের সুযোগ করে দিই,
এবং তার সঙ্গে সঙ্গে আমাদের অর্গানাইজেশন থেকে সে কিন্তু কম্পিটিটিভ এক্সামিনেশনের কোচিংটাও নিতে পারবে এবং সেটাও কনভিনিয়েন্ট টাইমে, যাতে সে নিজের যে কাজ সে কাজ করবে, কাজ করে আসার পর সে তার সময় মতো কিন্তু অনলাইনে বসে লাইভ এবং রেকর্ড ক্লাসটাও কিন্তু দেখতে পারবে। এখানে কিন্তু কনভলিউশন এডুকেয়ার অন্যদের চাইতে, পশ্চিমবঙ্গের অন্যান্য প্রতিষ্ঠানগুলোর চাইতে আলাদা, এক্সেপশন। যাই হোক, আমার নাম রাহুল চক্রবর্তী, তোমাদের আগেই বলেছি। আমি প্রায় এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমার পড়ানোর অভিজ্ঞতা বলতে পারো, যদি বলো তাহলে কম করে 8 বছর তো প্রায় হয়ে গেল। তো এই দীর্ঘ 8 বছরের পড়ানো থেকে আমি যেটুকু অভিজ্ঞতা লাভ করেছি, তাতে আমি একটা বিষয় তোমাদেরকে বলতে পারি, যে সরকারি চাকুরির জন্য তোমরা যারা সরকারি চাকুরির স্বপ্ন দেখছো, সেখানে কিন্তু এই যে জিএস পেপার যেটা রয়েছে অর্থাৎ জেনারেল স্টাডিজ, তার কিন্তু একটা মারাত্মক বড় ভূমিকা রয়েছে। এবং সেই ভূমিকাটা কি, আমরা পার্ট বাই পার্ট সেই ভূমিকাটা আলোচনা করব। এখন যে বিষয়টা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, এই জিএস পেপার বা জেনারেল স্টাডিজ বলতে কোন কোন পয়েন্ট সাবজেক্ট গুলোকে আমরা ইনক্লুড করতে পারি। তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার আপনি তো এতক্ষণ ধরে জিএস পেপারের কথা বলছেন, যে জিএস পেপার ভেরি মাচ ইম্পর্টেন্ট। সরকারি চাকুরির পরীক্ষায় জিএস পেপারের স্যার একটা মারাত্মক ইম্পর্টেন্স রয়েছে, কিন্তু জিএস পেপারের মধ্যে কোন কোন সাবজেক্ট রয়েছে সেগুলো তো আমাদের প্রথমে জানা দরকার। ইয়েস, আমাদের জানা দরকার যে জেনারেল স্টাডিজ বা জিএস পেপারের মধ্যে কোন কোন সাবজেক্টগুলো ইনক্লুড রয়েছে। দেখো, জিএস পেপারের মধ্যে প্রথমে যে সাবজেক্টটা ইনক্লুড রয়েছে মাই ডিয়ার স্টুডেন্টস, রয়েছে ইতিহাস। এই যে হিস্ট্রি, হ্যাঁ, স্কুল লেভেলে যতই বলো ইতিহাস না পাতিহাস, ইতিহাস স্যার প্রচুর পড়তে হয়, প্রচুর সাল তারিখ মুখস্থ করতে হয়, প্রচুর যুদ্ধ করতে হয় স্যার। কিন্তু সরকারি চাকরির পরীক্ষায় যখন তোমরা প্রিপারেশন নেবে, তখন যে সাবজেক্টটাকে তোমাদের অত্যন্ত গুরুত্ব দিয়ে পড়তে হবে সেটা হচ্ছে কিন্তু ইতিহাস। ইতিহাসের পাশাপাশি জেনারেল স্টাডিজ এর মধ্যে আরেকটা সাবজেক্ট ইনক্লুড রয়েছে মাই ডিয়ার স্টুডেন্টস, সেটা হচ্ছে পলিটি। পলিটি মানে সংবিধান, রাজনীতি। রাজনীতি বলবো না, সংবিধান। ভারতের যে সংবিধান, অর্থাৎ একেবারে বলতে পারি পলিটির যে সিলেবাস যেটা রয়েছে কম্পিটিটিভ এক্সামিনেশনে, সেটা হচ্ছে ভারতের স্বাধীনতা লাভের পর বলা যেতে পারে প্রথম সংবিধান যখন ভারতে গৃহীত হলো, সেই যে ভারতীয় সংবিধানের মধ্যে কি কি ধারা অ্যাড করা হয়েছে, সংবিধানে কোন ধারায় কি কি অধিকারের কথা বলা হয়েছে, এই বিষয়গুলো কিন্তু আমাদের ইন্ডিয়ান পলিটি বা ভারতীয় সংবিধানের মধ্যে কিন্তু রয়েছে, যেগুলো তোমাদেরকে জেনারেল স্টাডিজ জন্য পড়তে হবে, রাইট। 3 নম্বর যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে স্ট্যাটিক জিকে। এই যে স্ট্যাটিক জিকে দেখতে পাচ্ছ আশা করি, এই যে স্ট্যাটিক জিকে, এটা হলো কিন্তু থার্ড পার্ট মাই ডিয়ার স্টুডেন্টস, ঠিক আছে। স্ট্যাটিক জিকে এটা আমরা বলতে পারি এই জেনারেল স্টাডিজ আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট। স্ট্যাটিক জিকে এই ব্যাপারটা কি, একদম সহজভাবে যদি বলি যে স্ট্যাটিক জিকে ব্যাপারটা কি, একদম সহজভাবে সোজা বাংলায় তাহলে বলা যেতে পারে স্ট্যাটিক জিকে মানে সেই জিনিসগুলো যে তথ্যগুলো পৃথিবীতে অপরিবর্তনীয়। অপরিবর্তনীয় মানে, আমি একটা সহজ এক্সাম্পল দিই। যদি বলে যে পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি, তোমরাই বলো। এই ছোট থেকে আমরা জানি স্যার পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গের নাম স্যার মাউন্ট এভারেস্ট। এটা তো অপরিবর্তনীয়, তাই তো? এটা কি কোনোদিন পরিবর্তন হবে? দ্য আনসার ইজ নো স্যার, কখনোই পরিবর্তন হবে না, তাই না? তো এই যে ধরনের জিকে গুলো বলতে পারো পুরোপুরি অপরিবর্তনীয়, সেইগুলোকে বলা হয় স্ট্যাটিক জিকে। তো এই স্ট্যাটিক জিকের একটা বড় অংশ কিন্তু তোমাদের এই জেনারেল স্টাডিজ এর পার্টের মধ্যে কিন্তু রয়েছে। তাই এই জেনারেল স্টাডিজ যে পেপারটা নিয়ে আমরা আজকে সেশন আলোচনা করছি, সেখানে কিন্তু তোমরা যে কোনো এক্সামিনেশন দাও না কেন, সেটা রেলের এক্সামিনেশন হতে পারে, সেটা তোমাদের ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপের এক্সামিনেশন হতে পারে, সেটা ডব্লিউবিপিএসআই কলকাতা পুলিশের এক্সামিনেশন হতে পারে, কিংবা আমাদের যে পশ্চিমবঙ্গে যে আরো অন্যান্য যে ওয়ান ডে এক্সামিনেশন গুলো হয় বা কেন্দ্রীয় সরকারের যে ওয়ান ডে এক্সামিনেশন গুলো হয়, সেখানে কিন্তু বলা যেতে পারে এই স্ট্যাটিক জিকের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল কিন্তু রয়েছে। তাই স্ট্যাটিক জিকের পোর্শনটা তোমাদের পড়তে হবে, ক্লিয়ার? এবার আসো আরেকটা পার্ট, সেটা হচ্ছে সায়েন্স। এই জেনারেল স্টাডিজ এর মধ্যে কিন্তু পড়ে আছে মাই ডিয়ার স্টুডেন্টস সায়েন্সের পার্টটা, বিজ্ঞান। আর এই সায়েন্সের মধ্যে অবশ্য আমাদের সবকিছু ইনক্লুড থাকবে, ফিজিক্স থাকবে, ফিজিক্যাল সায়েন্স, কেমিস্ট্রি থাকবে, যেটাকে আমরা বলে থাকি রসায়ন, ঠিক আছে, এবং তার সঙ্গে বায়োলজি। এই যে ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি তিনটে মিলিয়ে কিন্তু জেনারেল সায়েন্স বলে। এই জেনারেল সায়েন্সটাও কিন্তু তোমাদের এই
কম্পিটিটিভ এক্সামিনেশনে জেনারেল স্টাডিজ এর মধ্যে কিন্তু ইনক্লুড থাকছে। তার সাথে থাকছে কি, তার সাথে রয়েছে কিন্তু ইন্ডিয়ান ইকোনমি, ভেরি মাচ ইম্পর্টেন্ট, ভারতের অর্থনীতি। ঠিক আছে, ভারতের অর্থনীতি, এই ভারতের অর্থনীতি বা ইন্ডিয়ান ইকোনমি যে পোর্শনটা রয়েছে সেটাও কিন্তু তোমাদের কম্পিটিটিভ এক্সামিনেশনে বলতে পারো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক জেনারেল স্টাডিজ এর জন্য। স্বাধীনতা উত্তর ভারতবর্ষে ভারতের অর্থনীতি কোন পথে চলেছে, ভারতের অর্থনীতি কি কি পরিবর্তন এসেছে, এই বিষয়গুলো কিন্তু এই ইন্ডিয়ান ইকোনমির পার্টটার মধ্যে রয়েছে, যেটা তোমাদের কিন্তু জেনারেল স্টাডিজ এর পার্টের মধ্যে পড়তে হচ্ছে। ঠিক, এরপর 6 নম্বরে যে সাবজেক্টটা রয়েছে মাই ডিয়ার স্টুডেন্টস, সেটা হচ্ছে জিওগ্রাফি। বলতে পারো আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত এক্সামিনেশন গুলো হয়, ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত ওয়ান ডে এক্সামিনেশন গুলো হয়, যেমন পিএসসি ক্লার্কশিপ, যেমন পিএসসি মিসলেনিয়াস, বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে বিভিন্ন পরীক্ষাগুলো হয়, বা কলকাতা পুলিশের যে বিভিন্ন পরীক্ষাগুলো হয়, সেখানে কিন্তু জিওগ্রাফির যে পোর্শনটা রয়েছে সেখানে মোটামুটি ভাবে ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফির উপর কিন্তু বেশি ফোকাস করা হয়। ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি, হ্যাঁ আমি বলতে পারি WB মানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির উপর বেশি ফোকাস করা হয়। যদিও তোমাদেরকে কিন্তু এই জিওগ্রাফির পার্টটার মধ্যে অবভিয়াসলি ইন্ডিয়ান জিওগ্রাফিও কিন্তু পড়তে হবে, মানে ভারতের ভূগোলটাও কিন্তু পড়তে হবে, এমন না যে শুধু পশ্চিমবঙ্গের ভূগোল পড়লেই চলবে। কি বললাম বুঝতে পেরেছো তো? তাই এই জিওগ্রাফির পোর্শনটাও তোমাদের কিন্তু এই কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য পড়তে হচ্ছে। তবে আমি আবারও ক্লিয়ার করে বলে দিই, তোমরা যদি পশ্চিমবঙ্গের কোনো ওয়ান ডে এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নাও, তাহলে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের ভূগোল বা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির উপর বেশি জোর দিতে হবে, তার সাথে ভারতের ভূগোলটা পড়তে হবে। আর যদি সেন্ট্রাল গভর্নমেন্টে যদি কোনো ওয়ান ডে এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নাও, তাহলে সেক্ষেত্রে ডেফিনেটলি তোমাদের কিন্তু ইন্ডিয়ান জিওগ্রাফির উপর জোর দিতে হবে। ঠিক, বেশ, তাহলে টোটাল 6টা সাবজেক্ট। আর মাঝখানে দেখো রয়েছে কি রয়েছে বলো, এই যে মাঝখানে জায়গাটা, এইটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। মাই ডিয়ার স্টুডেন্টস, কম্পিটিটিভ এক্সামিনেশন, সরকারি চাকুরির পরীক্ষাতে এই জেনারেল স্টাডিজ এর যে পার্টটাকে বলা হয় অসীম সমুদ্র, অসীম সমুদ্র মানে অসীম মানে যার কোনো সীমা পরিসীমা নেই, সেটা হচ্ছে এই কারেন্ট অ্যাফেয়ার্স। কেন? কারণ কারেন্ট অ্যাফেয়ার্স এর কোনো শুরুও নেই, কোনো শেষও নেই। মানে তুমি যেদিন পরীক্ষা দেবে তার আগের দিন পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এ ইনক্লুড মানে কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে সেগুলো কিন্তু পড়বে, তাই তো? সো দিস ইজ ওয়াই মাই ডিয়ার স্টুডেন্টস, এই কারেন্ট অ্যাফেয়ার্স এর জায়গাটা কিন্তু যে কোনো পশ্চিমবঙ্গের বলো ভারতের বলো যে কোনো ওয়ান ডে এক্সামিনেশন কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্স এর একটা মারাত্মক ইম্পর্টেন্স রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স আমি আবারও বললাম, যা যা ঘটছে, তুমি যে পরীক্ষাটা দিতে যাচ্ছ, ধরা যাক 2025 সালে তুমি একটা কোনো সরকারি চাকরির পরীক্ষা তোমার রয়েছে, আর সেই পরীক্ষাটা হবে 2025 মার্চ মাস নাগাদ। তা তোমাদের মধ্যে একটা প্রশ্ন হতে পারে, স্যার 2025 মার্চ মাস নাগাদ যদি আমি এর কোনো একটা সরকারি চাকরির পরীক্ষা দিতে যাই, তো সেক্ষেত্রে স্যার আমাকে কারেন্ট অ্যাফেয়ার্স কতদিন পর্যন্ত পড়তে হবে? সাধারণত যদি বলো বিভিন্ন যে সমস্ত সরকারি চাকরির পরীক্ষাগুলো হয় তার যদি আমরা রেকর্ড দেখি, তাহলে মোটামুটি ভাবে যে বছর পরীক্ষাটা হচ্ছে তার আগের বছরটা মানে 2025 যদি পরীক্ষাটা হয় 2024 পুরো 2024 কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে 2023 ওই মোটামুটি 7-8 মাসের লাস্ট 7-8 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, এটা দেখে যেতে হয়। এটা মোটামুটি ট্রেন্ড, এমন না যে এটা কিন্তু ওয়েল এস্টাবলিশ। আমি বলে দিই, এটা নয় যে মানে এটাই তোমার হচ্ছে যে এইভাবেই আসে যে লাস্ট 1.5 বছর বা 1 বছর 8 মাস 9 মাসে কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে হবে, কিন্তু এটা ট্রেন্ড। সরকারি চাকরির যদি পরীক্ষাগুলো তোমরা দেখো, আমি যেহেতু বললাম দীর্ঘ 8 বছরের আমার যে অভিজ্ঞতা রয়েছে অন দ্য বেসিস অফ মাই এক্সপিরিয়েন্স, সেখান থেকে আমি এটুকু বললাম যে লাস্ট ওই মোটামুটি ধরে রাখতে পারো লাস্ট 15 থেকে 16 মাসের যে একটা সময়কাল থাকে, সেই টাইম লাইনের উপর থেকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্নগুলো কিন্তু দেয়। ঠিক মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স এই জায়গাটা কিন্তু ওটা মারাত্মক গুরুত্বপূর্ণ জায়গা, তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সরকারি চাকুরিতে যদি তোমরা বাজিমাত করতে চাও, সাফল্য যদি পেতে চাও, তাহলে কিন্তু যে বিষয়টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা কি জানো তো? সেটা কিন্তু গড়গড়িয়ে পড়া নয়, পড়তে তোমাকে হবে, পরিশ্রম তোমায় করতে হবে, কিন্তু তার সাথেও যেটা জরুরি সেটা হচ্ছে একটা স্মার্ট স্ট্র্যাটেজি। ইয়েস মাই ডিয়ার স্টুডেন্টস, একটা স্মার্ট স্ট্র্যাটেজি, it is very much important if you want to
make a successful journey in your life for the sake of a government job. তাই স্মার্টফুল স্ট্র্যাটেজিটা জানা খুব জরুরি। স্মার্ট স্ট্র্যাটেজি ছাড়া যদি তুমি স্মার্ট স্ট্র্যাটেজিকে ঠিকঠাক ভাবে অ্যাডপ্ট করতে না পারো, তাহলে কিন্তু সরকারি চাকরির পরীক্ষাতে সফল হওয়াটা খুব কঠিন। তো এবার আমাদের যেটা আজকের আলোচনার বিষয়, এই যে জেনারেল স্টাডিজ এর মধ্যে এতগুলো বিষয় রয়েছে, 7টা বিষয় রয়েছে, এই 7টা বিষয়কে আমরা ঠিক কিভাবে প্রিপারেশন নেব, আমরা কোন স্ট্র্যাটেজি ফলো করব স্যার, আর কোন কোন স্ট্র্যাটেজি গুলো ফলো করলে আমরা চাকরির পরীক্ষায় সফলতা পেতে পারি, কনভলিউশন এডুকেয়ারের আজকের এই প্ল্যাটফর্মে এটাই আমাদের আলোচনার আজকের বিষয়। ঠিক আছে, চলো আমরা চলে যাব নেক্সট পার্টটাই, আমাদের নেক্সট স্লাইডে। সায়েন্সের যে 3টে পার্ট রয়েছে আমি সেটা তোমাদের আগেই বলেছি, তোমরা সেটা দেখতে পাচ্ছ। একটা পার্ট হচ্ছে ফিজিক্স, একটা পার্ট হচ্ছে তোমার হচ্ছে ফিজিক্স, রাইট? এই একটা পার্ট হচ্ছে ফিজিক্স, একটা পার্ট হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস কেমিস্ট্রি, ওকে, এবং আরেকটা পার্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু বায়োলজি। এই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই 3টে পার্ট বেসিক্যালি সায়েন্স থেকে ভাগ করেছে। অর্থাৎ আমরা বলতে পারি যে জেনারেল স্টাডিজের যে সায়েন্সের পোর্শনটা রয়েছে, সেই সায়েন্সের পোর্শনটা 3টে ভাগ। এটা আমি ইতিমধ্যে আলোচনা তোমাদের সঙ্গে করেছি, প্রথমে আলোচনা করেছি, তাই এটা নিয়ে আর আমি বিস্তারিত যাচ্ছি না। এরপর আমরা নেক্সট যেটা দেখবো ট্রেন্ড অ্যানালিসিস, যেটা খুব ইম্পর্টেন্ট। দেখো একটা বিষয় আমি তোমাদের বলে রাখি, এই কনভলিউশন এডুকেয়ার আমরা কেন আলাদা অন্যদের চেয়ে, আমরা সেটা বলেছি যে একটি ছেলে বা মেয়ে, একজন অ্যাসপিরেন্ট, সে যখন একটি সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, তার উপর যাতে সমাজ বা পরিবারের কোনো মানসিক চাপ না পড়ে, ওরে বাবা কবে চাকরি পাবি, কত দেরি হয়ে আছে, সবাই পেয়ে যাচ্ছে, তোর কিচ্ছু হচ্ছে না, তোর বাবার বয়স হয়ে যাচ্ছে, আর বাড়ি থেকে টাকা নিস না, আমরা দিতে পারবো না, তুই কিছু নিজের ব্যবস্থা নিজে কর। এই যে কথাগুলো আমাদের সমাজে প্রতিনিয়ত একটা অ্যাসপিরেন্টকে শুনতে হয় চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময়, তোমাদের কি মনে হয় এই বিষয়গুলো তার মনঃসংযোগে কি কোনো প্রভাব ফেলে না? দ্য আনসার ইজ ইয়েস স্যার, প্রভাব ফেলে। কনভলিউশন এডুকেয়ার আমাদের এটাই তোমাদের কাছে প্রতিশ্রুতি, আমাদের এটা অ্যাসুরেন্স, আমাদের কাছে যখন তুমি পড়াশোনা করবে কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য, আমরা তোমাকে এই মানসিক চাপে যাতে না পড়তে হয় তার জন্য তোমাকে আমরা আবারও বলছি, তোমাকে আংশিক সময়ের একটা চাকরির ব্যবস্থা করে দেবো। সেই চাকরি যে চাকরিটা সম্মানের সঙ্গে তুমি করতে পারবে, সম্মানীয় রেপুটেড বিভিন্ন সরকারি সংস্থায় যে কন্ট্রাকচুয়াল কর্মীদেরকে নিয়োগ করা হয়, তার সেখানে আমরা তোমাকে নিয়োগ দেব, ইয়েস, বা বিভিন্ন রেপুটেড বেসরকারি অর্গানাইজেশন লাইক টিসিএস এমন জায়গাতে, যেখানে তুমি ওই তুমি আংশিক সময় চাকরি করলে আর বাকি সময়টা তুমি কনভলিউশন এডুকেয়ারে কিন্তু তোমার এই চাকরির প্রশিক্ষণটা নিলে। আর এই চাকরির প্রশিক্ষণের যখন আমরা পড়াশোনাটা করাবো বা ক্লাসটা করাবো বা কোচিংটা করাবো তোমাদেরকে, সেক্ষেত্রে আমরা কিন্তু একেবারে সায়েন্টিফিক ওয়েতে কিন্তু এগোবো। আমার পিপিটিতে দেখতে পাচ্ছ এই সায়েন্টিফিক ওয়েটা তোমাদের পুরোপুরি ক্লিয়ার। কি ক্লিয়ার? ভালো করে উপরটা পড়ো, ট্রেন্ড অ্যানালিসিস অফ জেনারেল স্টাডিজ। আমি এতক্ষণ ধরে তোমাদেরকে মুখে বলে গেছি যে সরকারি চাকরির পরীক্ষাতে জেনারেল স্টাডিজ এর কি কি অংশগুলো রয়েছে, কোন কোন পার্ট গুলো রয়েছে, কোন কোন পার্ট থেকে কি কি আসতে পারে। কিন্তু এবার আমি তোমাদেরকে পুরোপুরি তথ্য দিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে আমার একটা বার গ্রাফ পাই চার্ট রয়েছে, এই চার্টটা দেখি তোমরা ইজিলি বুঝতে পারবে যে এই যে সাবজেক্ট গুলো রয়েছে, ইতিহাস, ভূগোল, ইকোনমি, পলিটি, সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স বা স্ট্যাটিক জিকে, তারা ঠিক কতখানি ইম্পর্টেন্ট রোল প্লে করে এই সরকারি চাকরির পরীক্ষা। দেখো ইতিহাসের ক্ষেত্রে দেখো, হিস্ট্রিটার ক্ষেত্রে দেখো, হিস্ট্রি কতখানি ইম্পর্টেন্ট, জিওগ্রাফির জায়গাটা দেখো, আচ্ছা ইতিহাস, সরি ভুল বললাম, ইতিহাস জায়গাটা দেখো, ইতিহাস আছে কিন্তু মাচ মোর ইম্পর্টেন্ট, ইতিহাস হচ্ছে মাচ মোর ইম্পর্টেন্ট ইন কম্পারিজন উইথ জিওগ্রাফি। দেখো জিওগ্রাফি বা ইকোনমি চাইতে ইতিহাস কতখানি ইম্পর্টেন্ট, মানে ইতিহাসের যে লাইনটা রয়েছে সেটা কতখানি লম্বা। হ্যাঁ, ঠিক একইভাবে দেখো ইকোনমি বা জিওগ্রাফি চাইতে পলিটিটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। একইভাবে দেখো সায়েন্সের পোর্শন রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকেটা দেখো, স্ট্যাটিক জিকে লাইনটা কতটা দীর্ঘকালী দেখো। তাহলে এখান থেকে প্রমাণিত যে স্ট্যাটিক জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স
এটার জন্য তোমাদের খুব ভালো করে পড়তে হবে। তার মানে এই যে এতগুলো সাবজেক্ট রয়েছে, 7টা সাবজেক্ট জেনারেল স্টাডিজ এর মধ্যে রয়েছে কম্পিটিটিভ এক্সামিনেশন, তার মধ্যে যে কয়েকটা সাবজেক্টকে তোমাদেরকে খুব ভালো করে গুরুত্ব দিয়ে পড়তে হবে। তার মধ্যে একটা হচ্ছে হিস্ট্রি। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি বলে দিচ্ছি, তোমরা মনে রাখবে, একটা সাবজেক্ট ভালো করে পড়তে হবে ইতিহাস, তোমাদেরকে আরেকটা সাবজেক্ট ভালো করে পড়তে হবে পলিটি, তোমাদেরকে আরেকটা সাবজেক্ট এটা রয়েছে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স মানে সিএ আমি লিখলাম, এবং আরেকটা হচ্ছে স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকে, তাহলে তোমরা বলতে পারো তাহলে স্যার কি বাকি 3টে সাবজেক্ট অর্থাৎ সায়েন্স, ইকোনমিক্স আর জিওগ্রাফি কি পড়ার দরকার নেই? আমি একবার বলছি পড়ার দরকার নেই না, পড়তে হবে, পড়তে অবশ্যই হবে, সেগুলোকে গুরুত্ব দিয়ে পড়তে হবে। তবে সেগুলোকে কিন্তু আমরা কি বলবো, আমরা সেগুলোকে মানে সাজেস্টিভ ওয়েতে পড়বো। যেগুলোকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেবো জেনারেল স্টাডিজ এর মধ্যে এই 4টে সাবজেক্টকে, কারেন্ট অ্যাফেয়ার্স কে দেবো, স্ট্যাটিক জিকে কে দেবো, ইতিহাসকে দেবো, পলিটিকে দেবো। কারণ তথ্য বলছে সেন্ট্রাল গভর্নমেন্টের যে এক্সামিনেশন গুলো হয়, অর্থাৎ তোমরা যারা এসএসসি আই মিন স্টাফ সিলেকশন কমিশন, কিংবা তোমরা যারা রেলওয়ের এক্সামিনেশনের জন্য পড়াশোনা করছো, যদি সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামিনেশন গুলো ট্রেন্ড দেখো, রিসেন্ট ট্রেন্ড দেখো, মাই ডিয়ার স্টুডেন্টস, দেখতে পাচ্ছ যে 4টে বিষয়ের উপর সবচেয়ে বেশি প্রশ্ন আসছে সেটা কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, ইতিহাস এবং পলিটি। ঠিক, আমি কিন্তু রিসেন্ট ট্রেন্ড বলছি, আর এই ট্রেন্ডটা কিন্তু একেবারে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামিনেশন মধ্যে ট্রেন্ড আসছে। সো আমি কিন্তু এটা আমার মন গড়া কথা বলছি না, যে আমি বানিয়ে বললাম তা কিন্তু নয়, এটা কিন্তু রিসেন্ট ট্রেন্ড। লাস্ট যে 5 ইয়ার্সে সেন্ট্রাল গভর্নমেন্টের যে এক্সামিনেশন গুলো হয়েছে, বিশেষ করে এসএসসি আর রেলে, সেখানে কিন্তু এই 4টে বিষয়ের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। বাকি 3টে বিষয়ের থেকেও আসছে, অর্থাৎ ইকোনমি, অর্থাৎ জিওগ্রাফি, অর্থাৎ সায়েন্স থেকেও আসছে, কিন্তু বেশি গুরুত্ব দিতে হবে এই 4টে পার্টকে। ক্লিয়ার? চলো এবার আমরা চলে যাব নেক্সট স্লাইডে। এবার তোমরা বলতে পারো স্যার আপনি তো সেন্ট্রাল গভর্নমেন্টের কথা বললেন, ঠিক আছে স্যার কোনো অসুবিধা নেই, কিন্তু স্যার এবার রাজ্য সরকারের চাকরির কথা বলুন, স্যার মিসলেনিয়াস, স্যার ক্লার্কশিপ, স্যার ফুড এসআই, কিংবা স্যার পুলিশের চাকরি। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশে তো ভ্যাকেন্সি বেশ ভালো রকমই বের হয়, কিন্তু দেখো তোমাদের সামনে, তোমরা দেখো, আমি কিছু বলবো না, কি এখানে উপরে কি লেখা আছে আমার পিপিটিতে, ইন স্টেট গভর্নমেন্ট এক্সামিনেশন মিসলেনিয়াস, রাইট, ক্লার্কশিপ, ফুড এসআই, পুলিশ, এই 4টে আমাদের স্টেট গভর্নমেন্ট এক্সামিনেশন, এই 4টে এক্সামিনেশন খুব গুরুত্বপূর্ণ। মাই ডিয়ার স্টুডেন্টস, এই 4টে এক্সামিনেশনের উপর ডিপেন্ড করছে, বা এই 4টে এক্সামিনেশন কে যদি আমরা কভার করি, ওয়ান ডে এক্সামিনেশন, সেখানে রিসেন্ট ট্রেন্ডটা তোমরা দেখো। ইতিহাসের ট্রেন্ডটা খালি দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, হিস্ট্রি ট্রেন্ডটা দেখো কোথায় চলে গেছে, ইতিহাসের লাইনটা খালি দেখো, হ্যাঁ হিস্ট্রি লাইনটা খালি দেখো। তার মানে আমার বলার অপেক্ষা রাখছে না তো, সরকারি চাকুরি, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি চাকুরিগুলো যদি পেতে হয় তাহলে কিন্তু ইতিহাস খুব ভালো করে পড়তে হবে। স্যার ইতিহাসের মধ্যে কি কি পার্ট থাকবে? স্যার ইতিহাসের মধ্যে তোমাদেরকে পুরোটাই ইন্ডিয়ান হিস্ট্রি পড়তে হবে, অর্থাৎ ভারতের ইতিহাস। তোমরা বলতে পারো স্যার ভারতীয় ইতিহাসের মধ্যে, ভারতীয় ইতিহাসের 3টে ভাগ, একটা হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস, আমরা এটাকে এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি বলি, একটা হচ্ছে মধ্যযুগের ভারতের ইতিহাস, ঠিক, একটা প্রাচীন ভারতীয় ইতিহাস, একটা মধ্যযুগের ভারতীয় ইতিহাস, এবং আরেকটা হচ্ছে আধুনিক ভারতের ইতিহাস। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, আধুনিক ভারতের ইতিহাস। তাহলে এই হচ্ছে ইতিহাসের পার্টটা। তার মানে আমাদের রাজ্য সরকারের যে সমস্ত সরকারি চাকরিগুলোর পরীক্ষা রয়েছে সেখানে কিন্তু ইতিহাসের একটা বিরাট বড় রোল রয়েছে। হিস্ট্রিটা ওই যে বললাম, যতই বলো স্যার এত যুদ্ধ, এত সাল তারিখ মনে রাখতে হবে, আমি বলবো সরকারি চাকরি পাওয়ার জন্য ইতিহাসকে তোমাদের কিন্তু মনে রাখতে হবে, ভালোবাসতেই হবে। এবার আসো জিওগ্রাফি। রাজ্য সরকারের চাকরিগুলোতে কিন্তু জিওগ্রাফি থেকেও কিন্তু নেহাত কম প্রশ্ন কিন্তু আসছে না, তাই জিওগ্রাফিরও কিন্তু একটা ভালো রোল কিন্তু রয়েছে। এবং এই ক্ষেত্রে তোমাদের যেটা আমি আগেই বলেছি যে পশ্চিমবঙ্গে যে সমস্ত সরকারি চাকরিগুলো পরীক্ষা হচ্ছে সেখানে পশ্চিমবঙ্গের ভূগোলের যে পার্টটা রয়েছে সেটা তোমরা কিন্তু ভালো করে দেখতে পারো। ইকোনমি অবশ্য বরাবরের মতো কেন্দ্রীয় সরকারি চাকরিগুলোর মতো পশ্চিমবঙ্গের সরকারি চাকরির পরীক্ষা তো কিন্তু ইকোনমিরও খুব একটা যে রোল রয়েছে তা আমরা বলতে পারি না। পলিটিরও কিন্তু বলতে পারো প্রপোর্শনালি মোটামুটি একটা ভালো রোলই কিন্তু রয়েছে আমাদের স্টেট গভর্নমেন্টের যে বিভিন্ন এক্সামিনেশন গুলোতে।
সায়েন্সেরও কিন্তু একটা রোল রয়েছে, তবে খুব একটা যে গুরুতর রোল আছে তা নয়, তবে আছে। কারেন্ট অ্যাফেয়ার্সেরও কিন্তু একটা রোল রয়েছে, আর স্ট্যাটিক জিকেরও কিন্তু একটা রোল রয়েছে। তার মানে যদি পশ্চিমবঙ্গের যে বিভিন্ন সরকারি চাকরিগুলো যে পরীক্ষা হচ্ছে, অর্থাৎ মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ফুড এসে বা পুলিশ, তাহলে আমরা সেখানে বলতে পারি ইতিহাস সেখানে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সাবজেক্ট। তার পাশাপাশি জিওগ্রাফিও রয়েছে, জিওগ্রাফির একটা ভালো ইম্পর্টেন্স রয়েছে। ইকোনমিক্সের তত ইম্পর্টেন্স নেই, তাও আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। পলিটির একটা ইম্পর্টেন্স রয়েছে, সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স আর জিকে, স্ট্যাটিক জিকেরও মোটামুটি একটা অন এন অ্যাভারেজ একটা প্রপোর্শনাল কিন্তু ইম্পর্টেন্স রয়েছে। এখন প্রশ্ন এটা হচ্ছে, দেখো সত্যি কথা বলবো, যতই আমরা স্ট্র্যাটেজির কথা বলি না কেন, মাই ডিয়ার স্টুডেন্টস, দ্য বেসিক ট্রুথ ইজ, আসল সত্যি কি জানো তো, তোমাকে সবকটা সাবজেক্টকে খুব ভালো করে পড়তে হবে। কোনো সাবজেক্টকে না, মানে অন্তত কম্পিটিটিভ এক্সামিনেশনের ক্ষেত্রে, সরকারি চাকরি পাওয়ার যে পরীক্ষা, যে পরীক্ষায় যে সফল হওয়ার যে তোমাদের যে জায়গাটা, হ্যাঁ, সেখানে না তোমার সব সাবজেক্টই পড়তে হবে, খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। তবে হ্যাঁ, যেগুলো লাস্ট 5 ইয়ার্সের যদি ট্রেন্ডে দেখা যায়, যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো থেকে বেশি প্রশ্ন আসছে, সেগুলো বেশি জোর দিয়ে পড়তে হবে। আর যেগুলোতে খুব একটা বেশি প্রশ্ন আসছে না, সেগুলোকেও কিন্তু খুব কম জোর দিয়ে পড়লে চলবে না, তবে সেগুলোর ক্ষেত্রে একটু হলো, মানে সেগুলোর ক্ষেত্রে জোর দিতে হবে, তবে কম জোর দিলে কিন্তু চলবে না। এখান থেকে প্রশ্ন আসেনি মানে আমি পড়বো না, তা কিন্তু করা চলবে না। অর্থাৎ সব কটা বিষয়কে ভীষণ গুরুত্ব দিয়ে কিন্তু পড়তে হবে মাই ডিয়ার স্টুডেন্টস, কারণ এটা মনে রাখবে, এটা একটা সরকারি চাকুরির লড়াই। ইয়াস, এখানে কিন্তু যদি পয়েন্ট ওয়ান নাম্বারও তুমি পিছিয়ে যাও, পয়েন্ট ওয়ান, তাহলেও কিন্তু যদি পয়েন্ট ওয়ান নাম্বার তুমি কম পাও, তাহলেও তুমি কিন্তু 100 জন বা 1000 জনের পিছনে চলে যাবে, চাকরি পাওয়া কিন্তু সম্ভবপর হবে না, তাই তো? চলো বেশ, এবার আমরা নেক্সট স্লাইডে যাব। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যদি নেক্সট স্লাইডে যাই, সেটা হচ্ছে এতক্ষণ ধরে তোমাদের সঙ্গে স্ট্যাটিস্টিক্স নিয়ে আলোচনা, এতক্ষণ ধরে তোমাদের সঙ্গে রিসেন্ট ট্রেন্ড বোঝালাম। এবার তোমরা যারা ভাবছো যে স্যার আপনি তো ট্রেন্ড বোঝালেন, আপনি দেখালেন যে ইতিহাস কত পার্সেন্ট ইম্পর্টেন্ট, আপনি দেখালেন যে পলিটি কতখানি ইম্পর্টেন্ট, আপনি দেখালেন ইকোনমিক্স কতখানি ইম্পর্টেন্ট, ঠিক স্যার। তো স্যার এবার এক্সামিনেশনের প্যাটার্ন গুলো সম্পর্কে জানা দরকার, হ্যাঁ কি না? আমাদের জানা দরকার, মানে তোমাদের জানা দরকার। তোমরা যারা এই পরীক্ষাগুলোতে চাকরি পাওয়ার স্বপ্ন দেখছো, সেখানে কিন্তু পরীক্ষার প্যাটার্নটা কেমন হয়, এক্সামিনেশন প্যাটার্নটা কেমন হয়, সেটা কিন্তু জানা খুবই দরকার তোমার জন্য রয়েছে। WBPSC miscellaneous exam pattern in prelims, my dear students, খুব ভালো করে দেখো। এই মিসলেনিয়াস এক্সাম প্যাটার্নটা দেখলে তোমরা সহজে আন্দাজ করতে পারবে জেনারেল নলেজ, আমরা যেটা নিয়ে আজকে আলোচনা করছি, আমাদের আজকের যেটা আলোচনার জায়গা, জিএস, জেনারেল স্টাডিজ, সরকারি চাকরির পরীক্ষাতে কতখানি গুরুত্বপূর্ণ, তাই তো মাই ডিয়ার স্টুডেন্টস? আমরা যেটা নিয়ে আজকে আলোচনা করছি, সেখানে জেনারেল নলেজের পার্টটা খালি দেখো। জেনারেল নলেজ থেকে কত নাম্বার প্রশ্ন আসছে কোন পরীক্ষায়? WBPSC মিসলেনিয়াস এক্সামিনেশন প্যাটার্ন, পশ্চিমবঙ্গ WBPSC ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন যে মিসলেনিয়াস এক্সামিনেশন কন্ডাক্ট করে, সেই মিসলেনিয়াস এক্সামিনেশনের জেনারেল নলেজ থেকে প্রশ্ন আছে কত? 75 নাম্বার, 75। ইম্পর্টেন্স দেখতে পাচ্ছ জিএস স্টাডিজ এর? আরে 75টা নাম্বার, মানে 75টা প্রশ্ন আসে, প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে 2 নম্বর করে, তাহলে 75 আর 2 কত হচ্ছে? 150 মার্কস। আর বাকি 25টাকে অ্যারিথমেটিক বা আমরা এটাকে পাটিগণিত বলি, এটার সাথে তুমি ইনটু 2 করে দাও, মানে 50। টোটাল কত নম্বরে পরীক্ষা হচ্ছে? অর্থাৎ WBPSC মিসলেনিয়াস প্রিলিমিনারি এক্সামিনেশন হচ্ছে টোটাল 200 নম্বরে। আর আউট অফ 200 150 মার্কস কোত্থেকে আসছে মাই ডিয়ার স্টুডেন্টস? 200-র ভেতর 150 নাম্বার আসছে শুধুমাত্র জেনারেল স্টাডিজ থেকে, আমরা এটাকে বলতে পারি জিএস পেপার থেকে। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? ইম্পর্টেন্স বোঝাতে পেরেছি? এতক্ষণ তো তোমাদেরকে জাস্ট মুখে মুখে বলছিলাম, তোমরা সুপারফিশিয়ালি ব্যাপারটা ভাবছি। এবার প্র্যাকটিক্যালি দেখো, আমাদেরই পশ্চিমবঙ্গের যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি চাকরির পরীক্ষা WBPSC মিসলেনিয়াস,
সেখানে যে 200 নম্বরের পরীক্ষা হয় সেই 200 নম্বরের ভেতর 150 নম্বর শুধুমাত্র আসছে জেনারেল নলেজ থেকে মাই ডিয়ার স্টুডেন্টস, মানে আই মিন জিএস থেকে, রাইট? কত নম্বরে কতক্ষণে পরীক্ষা হয়? টোটাল 90 মিনিটস এক্সামিনেশন হয়। তাহলে ফান্ডা কি বুঝতে পারলে? স্ট্র্যাটেজি এতক্ষণ ধরে বলছিলাম না, স্ট্র্যাটেজি করে। স্ট্র্যাটেজি হচ্ছে এটাই, এই যে WBPSC মিসলেনিয়াস এর প্রিলিমস এর পর এই পরীক্ষাটার মেন্স পরীক্ষা হয়, ঠিক আছে? তো যদি মিসলেনিয়াসে তুমি মেন্স পরীক্ষায় বসতে চাও তাহলে তোমাকে যেটা করতে হবে, প্রিলিমস আগে কিন্তু ক্লিয়ার করতে হবে। আর প্রিলিমস ক্লিয়ার করবার জন্য মাই ডিয়ার স্টুডেন্টস, এই প্রিলিমস ক্লিয়ার করবার জন্য তোমাকে কিন্তু এখানে সবচেয়ে বড় স্ট্র্যাটেজি হচ্ছে কি, জিএস পেপার, আই মিন জেনারেল নলেজ যে পোর্শনটা হচ্ছে 150, এখানে সবচেয়ে বেশি নাম্বার তোমাকে তুলে দিতে হবে। মানে আউট অফ 200 এর ভেতর, আউট অফ 150 ভেতর তুমি যদি এখান থেকে মানে 150 এর ভেতর যদি ধরো, আমি বললাম 120 থেকে 130 মার্কস সিকিউর করে ফেললে, এই 150 এর ভেতর যদি 120 থেকে 130 মার্কস সিকিউর করে ফেললে, আর ম্যাথ থেকে বাকি 50 এর ভেতর তুমি ধরে নিলাম আমি 40 পেয়ে গেলে, তার মানে তো তুমি ম্যাথ থেকে যদি 40 পেয়ে গেলে, তার মানে তো তুমি কিন্তু প্রিলিমিনারি কাট অফ, প্রিলিমিনারি হার্ডল তুমি পেরিয়ে গেলে। দিস ইজ কল্ড স্ট্র্যাটেজি ইন গভর্নমেন্ট এক্সামিনেশন। সরকারি চাকরির পরীক্ষাতে এটাই হচ্ছে কিন্তু স্ট্র্যাটেজি। 150 নম্বরের জেনারেল স্টাডিজ, আর সেই 150 নম্বরের জেনারেল স্টাডিজ আমরা কিন্তু কি করব, যদি আমরা এই জেনারেল স্টাডিজ উপর জোর দিই তাহলে আমরা ইজিলি WBPSC এর মিসলেনিয়াস এর প্রিলিমিনারি এক্সামিনেশন ইজিলি ক্র্যাক করতে পারবো। ক্লিয়ার? চলো, এটা গেল প্রিলিমিনারি গল্প। এরপর আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে যদি দেখো, পশ্চিমবঙ্গের আরো একটা ওয়ান ডে এক্সামিনেশন হয়েছে, খুব গুরুত্বপূর্ণ, এবং বলতে পারো কয়েকদিন আগে এই পরীক্ষাটা হলো, কয়েকদিন আগেই হলো। কয়েকদিন মানে আজকের যে সেশন টাইম করাচ্ছি, সপ্তাহ 2-3 আগে হয়েছে পরীক্ষাটা, WBPSC ক্লার্কশিপ এক্সামিনেশন। এবং ওয়ান ডে এক্সামিনেশন হিসেবে, ওয়ান ডে মানে একদিনে, মানে ওয়ান ডে গভর্নমেন্ট এক্সামিনেশন হিসেবে এটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা। WBPSC ক্লার্কশিপ এক্সামিনেশনের প্যাটার্নটা খালি দেখো, প্যাটার্নটা কি আছে মাই ডিয়ার স্টুডেন্টস? WBPSC ক্লার্কশিপের যে প্রিলিমিনারি যে পরীক্ষা প্যাটার্ন রয়েছে, সেখানে ইংরেজি থাকছে 30 নম্বরের, রাইট? ইংলিশ আছে কত নম্বরের? 13 মার্কসের, অবজেক্টিভ কিন্তু। হ্যাঁ, অ্যারিথমেটিক পাটিগণিত যেটা আমরা বলে থাকি, সেটা কত নম্বরে থাকছে? সেটা অবজেক্টিভ থাকছে 30 নম্বরের। তাহলে 30 থেকে 60, তাই তো? ইংরেজি আর অঙ্ক মিলে হচ্ছে 60। আসো এবার জেনারেল স্টাডিজ, জিএস পেপারের ওয়েটেজ দেখালি দেখো। জিএস পেপার অ্যালোন কন্টেন্স 40 মার্কস, মানে ক্লার্কশিপ এক্সামিনেশনের প্রিলিমসে শুধুমাত্র জিএস পেপার থেকে 40টা নম্বর থাকছে, 40টা নম্বর, যেখানে 60 নম্বর থাকছে ইংরেজি আর ম্যাথ মিলিয়ে, সেখানে জিএস পেপার একাই কন্টেন্ট করছে 40 মার্কস। তাহলে কি বুঝলাম আমরা কি বুঝলাম মাই ডিয়ার স্টুডেন্টস? আমরা বুঝলাম এটাই যে জিএস পেপার কিন্তু এখানেও, মানে WBPSC ক্লার্কশিপ প্রিলিমস এক্সামিনেশনে যদি বাজিমাত করতে হয়, যদি ক্লার্কশিপের প্রিলিমিনারি হার্ডল টপকাতে হয়, তাহলে এক্ষেত্রেও কিন্তু এই জিএস পেপারকে আমাদেরকে ভীষণ গুরুত্ব দিয়ে পড়তে হবে। শুধু পড়তে হবে তাই না, খুব ভালো করে কিন্তু পরীক্ষাটা দিতে হবে, কারণ টোটাল 100-র মধ্যে 40 শুধু জিএস পেপার কন্টেন্ট করছে। তাহলে আশা করি বোঝাতে পারছি, এই যে আজকে জিএস পেপার নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি, যে সেশনটা করছি, কেন জেনারেল স্টাডিজ ইম্পর্টেন্ট সরকারি চাকুরির পাওয়ার ক্ষেত্রে, কেন জিএস পেপার ইম্পর্টেন্ট, কেন জেনারেল স্টাডিজ ইম্পর্টেন্ট, আশা করি আমি তোমাদেরকে কিছুটা হলেও বোঝাতে পারছি। এবং আমাদের রাজ্যের যে সমস্ত সরকারি চাকুরির পরীক্ষাগুলো হয়, সেটা মিসলেনিয়াস হতে পারে, সেটা ক্লার্কশিপ হতে পারে, সেখানেই দেখতে পাচ্ছ পরীক্ষার প্যাটার্ন দেখে তোমরা বুঝতে পারছো যে ঠিক জেনারেল স্টাডিজ কতখানি ওয়েটেজ মানে কতখানি ওয়েটেজ নিয়ে রাখছে অন্তত পশ্চিমবঙ্গে দুটো খুব গুরুত্বপূর্ণ সরকারি চাকরির পরীক্ষায়, একটা হচ্ছে মিসলেনিয়াস এবং একটা হচ্ছে ক্লার্কশিপ। বেশ, চলো এবার আমরা নেক্সট পার্টটাই যাব। পশ্চিমবঙ্গের আরো একটা
পশ্চিমবঙ্গের আরো একটা খুব গুরুত্বপূর্ণ সরকারি চাকরির পরীক্ষা, সেটা ডাব্লিউবিপি কনস্টেবল এক্সামিনেশন। জানি অসংখ্য ছেলে মেয়ে, প্রতি বছর অসংখ্য ছেলে মেয়ে কিন্তু এই চাকুরিটা পাওয়ার জন্য স্বপ্ন দেখে এবং এই চাকুরিটা পাওয়ার জন্য তারা কিন্তু প্রশিক্ষণ বা তারা লড়াই শুরু করে। বাট আমরা এই ডাব্লিউবিপি কনস্টেবলের যে প্রিলিমিনারি এক্সাম প্যাটার্ন রয়েছে, আমরা এবার সেটা নিয়ে আলোচনা করব। দেখো, তোমরাই দেখো টোটাল কত নম্বরে পরীক্ষা হয় মাই ডিয়ার স্টুডেন্টস? টোটাল পরীক্ষাটা হচ্ছে 85 নম্বরের, তাই তো? ডাব্লিউবিপি কনস্টেবল প্রিলিমের যে পরীক্ষাটা হয়, টোটাল পরীক্ষাটা হয় 85 নম্বরের। তার মধ্যে জেনারেল সায়েন্স কত নম্বর থাকছে? 25। সরি, জেনারেল সায়েন্স বলেছি, এটাকে আমি বলতে পারি জেনারেল স্টাডিজ। তার মানে জেনারেল স্টাডিজ কত নম্বর থাকছে? 85 ভেতর শুধুমাত্র 25 নম্বর থাকছে জেনারেল স্টাডিজ। ভালো করে দেখো, ইংরেজি কত নম্বর থাকছে? 10 নম্বর। এলিমেন্টারি ম্যাথ মানে যেটাকে আমরা ওই আমাদের মাধ্যমিকের স্ট্যান্ডার্ডে যে অঙ্ক, সে অঙ্কের পার্টটা থাকছে 25 নম্বর, ঠিক? আর রিজনিং এন্ড লজিক্যাল রিজনিং যেটা থাকছে সেটা হচ্ছে 25 নম্বর। তার মানে বুঝতে পারলো তো, এই পরীক্ষাটা তো এই কনস্টেবলের এক্সামিনেশন যেটা রয়েছে মাই ডিয়ার স্টুডেন্টস, এখানেও যদি বাজিমাত করতে হয় তাহলে কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল স্টাডিজ বা জেনারেল অ্যাওয়ারনেস, ওই ইতিহাস, ভূগোল, পলিটি, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে এবং সায়েন্স, এই পোর্শনটা তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে। মানে ডাব্লিউবি কনস্টেবলে যদি প্রিলিমসের হার্ডল বা প্রিলিমসের বাধা টপকাতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে মাই ডিয়ার স্টুডেন্টস, সেটা কি করতে হবে? সেটা হচ্ছে কিন্তু এই জেনারেল স্টাডিজটাও কিন্তু খুব ভালো করে আমাদের দেখতে হবে, ঠিক তো? বেশ, জাস্ট আমি তোমাদের কাছে কেন রাখছি জানো তো, এই পরীক্ষাগুলোর এক্সাম প্যাটার্ন গুলো রাখছি যাতে তোমাদের কাছে বিষয়টা পুরোপুরি পরিষ্কার হয় যে আসলে জেনারেল স্টাডিজ ঠিক কতখানি ইম্পর্টেন্স বহন করে। ঠিক, আমি আশা করি বোঝাতে পারছি তোমাদেরকে। কারণ আমি যেটা বলছি, আমার মুখের কথার উপর তোমরা বিশ্বাস করে চলবে কেন, তাই না? যেটা প্র্যাকটিক্যাল, যেটা রিয়েলিস্টিক, সেই ব্যাপারটা নিয়ে তোমাদের ভাবতে হবে। চলো নেক্সট আমরা আরেকটা এক্সামিনেশন দিকে যাই। আরেকটা এক্সামিনেশন হচ্ছে ডাব্লিউবিপি এসআই এক্সাম প্যাটার্ন ইন প্রিলিমস। পশ্চিমবঙ্গের আরো একটা গুরুত্বপূর্ণ সরকারি চাকরির পরীক্ষা হচ্ছে ডাব্লিউবিএসআই, মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই এর এক্সাম। এবং এটা বেসিক্যালি এটারও কিন্তু প্যাটার্নটা হচ্ছে প্রিলিমিনারি প্যাটার্ন, প্রিলিমিনারি, ঠিক? এবার দেখো, এসআই এক্সামিনেশনে যে প্রিলিমসের প্যাটার্নটা রয়েছে, সেখানে জেনারেল স্টাডিজ বলে যে জায়গাটা রয়েছে, জিএস পেপার কত নাম্বার কন্টেন্ট করছে? জিএস পেপার থেকে আসছে টোটাল 50 নম্বর। চিন্তা করো, বাকি দুটো পার্ট তোমরা দেখতে পাচ্ছ, অ্যারিথমেটিক থেকে আছে মাত্র 25 নম্বর, আর লজিক্যাল এন্ড অ্যানালিটিক্যাল রিজনিং থেকে আছে 25 নম্বর। মানে 25 25 50, 25 25 50, এই দুটো পার্ট মিলিয়ে, এই লজিক্যাল এন্ড অ্যানালিটিক্যাল রিজনিং আর অ্যারিথমেটিক দুটো পার্ট মিলিয়ে 25 25 50, আর একা 50 নাম্বার দিচ্ছে জেনারেল স্টাডিজ। বুঝতে পারলাম? তাহলে জেনারেল স্টাডিজ ডাব্লিউবিপি এসআই এর মতো একটা অত্যন্ত প্রেস্টিজিয়াস সরকারি চাকরির পরীক্ষাতে ঠিক কতখানি রোল প্লে করছে? 50টা নাম্বারে জেনারেল স্টাডিজ থেকে আসছে মাই ডিয়ার স্টুডেন্টস, 50টা নাম্বার, মানে সরি 50টা প্রশ্ন, আর 50 ইন্টু 2 করে দাও, তাহলে 100 নাম্বার। বলতে পারো যেটা, যে সেটা হচ্ছে যে 200 নম্বরে ডাব্লিউবিপি এসআই এক্সাম প্রিলিমস যেটা, সেটা টোটাল 200 নম্বরে হচ্ছে। আউট অফ 200 শুধুমাত্র 100টা নাম্বার আসছে জিএস পেপার থেকে। বোঝাতে পারছি হাউ মাচ দি জেনারেল স্টাডিজ পেপার ইজ ইম্পর্টেন্ট, হাউ মাচ, কতখানি গুরুত্বপূর্ণ। দেখো এক্সাম প্যাটার্ন গুলো তোমরা দেখো, তোমরাই দেখো। তারপরে জিএস পেপারে যদি, এই তো বললাম এখানে একটাই ফান্ডা, এই যে তিন চারটে সরকারি চাকরির পরীক্ষার প্রিলিমিনারির যে আমি তোমাদেরকে এক্সাম প্যাটার্ন দেখালাম, এগুলো ফান্ডা হচ্ছে একটাই, যদি এখানে এই জিএস পেপার গুলোতে তোমরা ভালো নাম্বার নিয়ে আসতে পারো, তাহলে খুব ইজিলি তোমরা প্রিলিমসের হার্ডল টপকে তোমরা মেন্সের পরীক্ষায় কিন্তু বুঝতে পারবে। কি বললাম, বুঝতে পেরেছো? বেশ, মাই ডিয়ার স্টুডেন্টস, এবার সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা দেখবে।
এতক্ষণ তো রাজ্য সরকারের পরীক্ষাগুলো দেখলাম, এবার আমরা কেন্দ্রীয় সরকারের পরীক্ষাগুলো দেখবো। দেখো কেন্দ্রীয় সরকারের যে পরীক্ষাগুলো হয় আমরা বলতে পারি এসএসসি এক্সামিনেশন। এসএসসি পুরো নাম তোমরা জানো, স্টাফ সিলেকশন কমিশন। তবে হ্যাঁ, অবশ্য আমাদের পশ্চিমবঙ্গের একটা এসএসসি পরীক্ষা হতো, সেটা হতো প্রাগৈতিহাসিক কালে যখন পৃথিবীতে ডাইনোসররা ছিল, যেটা নাম ছিল স্কুল সার্ভিস কমিশন। অবশ্য 2011 সালের পর থেকে এই পরীক্ষাটা অনিয়মিতভাবে মানে স্থায়ীভাবে কিন্তু বন্ধ হয়ে গেছে। তাই এখানে এসএসসি মানে কিন্তু বলা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন। দেখো আমাদের সেন্ট্রালে যে স্টাফ সিলেকশন কমিশনের যে এক্সামিনেশন গুলো হয় সেখানে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং আমরা এটাকে বলে থাকি জিআই থেকে থাকে কত নাম্বার? 25 নম্বর, ঠিক। আর একা জিএস পেপার জেনারেল অ্যাওয়ারনেস, বা এটাকে আমরা বলতে পারি জেনারেল স্টাডিজ। তো জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল স্টাডিজ একাই কন্টেন্ট করছে 25 নম্বর। বাকি রয়েছে তোমার কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড রয়েছে 25, ইংলিশ কম্প্রিহেনশন রয়েছে 25, ঠিক তো? সো এটা হচ্ছে আমাদের এসএসসি সিজিএল যেটা বলো, বা এসএসসি যে বিভিন্ন ক্যাটাগরির পরীক্ষাগুলো হয় স্টাফ সিলেকশন কমিশন, সেখানে কিন্তু এই হচ্ছে জিএস পেপারের কন্ট্রিবিউশন। তারপরে সেন্ট্রাল গভর্নমেন্টে যদি তোমরা জিএস পেপার এসএসসি যদি পরীক্ষায় বাজিমাত করতে চাও মাই ডিয়ার স্টুডেন্টস, সেন্ট্রাল গভর্নমেন্টে যদি এসএসসি পরীক্ষায় স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষায় যদি বাজিমাত করতে চাও, তাহলে এক্ষেত্রেও তোমাদের যেটা খুব গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয় সেটা হচ্ছে কি জেনারেল স্টাডিজ এর পার্টটা। 25টা নাম্বার এখানেও কিন্তু জেনারেল স্টাডিজ একাই কন্টেন্ট করছে। দিস ইজ আ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমি বারবার করে বলছি, সরকারি চাকরি পরীক্ষায় সফল হওয়ার জন্য যেটা খুব দরকার এটা স্মার্ট স্ট্র্যাটেজি, আর কিচ্ছু না। তোমার যেটা দরকার সেটা স্মার্ট স্ট্র্যাটেজি, ঠিক আছে? কোনটা পড়তে হবে আর কোনটা পড়তে হবে না, এই সেন্সটা থাকা খুব প্রয়োজন। এই সেন্সটা কিন্তু তোমাকে খুব ভালো করে গ্রো আপ করতে হবে। এবং আমাদের বলতে পারো যেটা যে আমাদের এই অর্গানাইজেশন তোমাকে কিন্তু সেই জায়গাটা তৈরি করতে সাহায্য করবে। কি বললাম বুঝলো? এটাই আমাদের প্রধান ভিশন, আমাদের এটাই প্রধান মিশন, যে একজন সরকারি চাকুরির জন্য যে অ্যাসপিরেন্টটা লড়াই করছে, ওই চাকরি পাওয়া পর্যন্ত তার যে লড়াই, সেই লড়াই তার পাশে থাকা, রাইট? এবং তার সাথে চাকরি পাওয়ার জন্য তাকে যে পড়াশোনা করতে হবে, যে প্রশিক্ষণটা গ্রহণ করতে হবে, সেই ব্যাপারটা তো কিন্তু হেল্প করা, তাকে পুশ আপ করা। এই দুটো উদ্দেশ্য নিয়ে আমাদের কনভলিউশন এডুকেয়ার পথ চলা শুরু করেছে, পথ চলছে, এবং আগামী দিনেও তোমাদের ভালোবাসায় আমরা আরো সমৃদ্ধ হব, আরো এগিয়ে যাব, এটা আমরা আশা রাখতেই পারি। তবে হ্যাঁ, এবং তার সাথে যদি আমাদের এই ইউটিউব চ্যানেল ভালো লেগে থাকে, যদি তোমাদের মনে হয়ে থাকে যে আমাদের এই সেশনগুলো তোমাদেরকে সমৃদ্ধ করছে, তোমরা তোমাদের যে স্বপ্ন পূরণের যে লড়াইটা, স্বপ্ন যে তোমরা দেখছো একটা সরকারি চাকরি পেতে হবে, এই স্বপ্ন পূরণের লড়াইকে যদি বিন্দুমাত্র আমরা আমাদের তরফ থেকে কনভলিউশন এডুকেয়ারের তরফ থেকে যদি তোমাদের মনে হয় যে বিন্দুমাত্র তোমরা সাহায্য পাচ্ছ আমাদের তরফ থেকে, তাহলে ডেফিনেটলি আমাদের ইউটিউব চ্যানেলকে একটা লাইক, একটা সাবস্ক্রাইব তো বানতাই বস, তাই না? এটুকু আমরা আশা রাখবো তোমাদের কাছ থেকে। চলো আমরা চলে যাব নেক্সট পার্টে। সো এবার একটু জ্ঞান দেবো তোমাদেরকে। এতক্ষণ প্র্যাকটিক্যাল কথাবার্তা বললাম, এবার একটু জ্ঞান দেবো। জ্ঞান, জানি আজকাল ফ্রিতে জ্ঞান পাওয়া যায়, অবশ্য ফ্রিতে জ্ঞানটাই পাওয়া যায়, কি পাওয়া যায় না মনে হয় আজকের দুনিয়াতে। যাই হোক, so you can easily find out how important the general studies subject for any competitive examinations, whether it is central or state. তার মানে তুমি যখন সরকারি চাকুরির পরীক্ষার জন্য যেদিন থেকে তুমি প্রস্তুতি নেওয়া শুরু করলে, সেদিন থেকে তোমার কিন্তু ম্যাথ, তিনটে সাবজেক্ট ভেরি মাচ ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ম্যাথ, একটা হচ্ছে ইংলিশ, ঠিক মাই ডিয়ার স্টুডেন্টস, এবং আরেকটা হচ্ছে আমাদের এই জেনারেল স্টাডিজ জিএস পেপার। তো ম্যাথ, ইংলিশ এবং জেনারেল স্টাডিজ, এই যে চারটে পেপার রয়েছে, এই যে তিনটে পেপার, এই তিনটে পেপারকে সেদিন থেকে তোমার কিন্তু কি বলতো, ওই অর্জুন যেমন অস্ত্র, অর্জুনের মতো
তোমাদের কিন্তু প্রশিক্ষণ নেওয়া শুরু করতে হবে, যে চোখ বন্ধ করে যেন আমি মাছের চোখটা ভেদ করতে পারি। তাই সরকারি চাকরির পরীক্ষাতে যদি তোমরা লক্ষ্য ভেদ করতে চাও, তাই শুরুর দিন থেকে ম্যাথ যেমন তোমাদের খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, ইংলিশ যেমন তোমাদের খুব ভালো করে অ্যাসিমিলেট বা আয়ত্ত করতে হবে, একইভাবে এই জেনারেল স্টাডিজ যে পার্টটা রয়েছে, এই জিএস পেপারটাকেও তোমাদের খুব ভালো করে কিন্তু তোমাদের গ্রিপের মধ্যে কিন্তু নিয়ে আসতে হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, দিস ইজ দ্য রিয়েলিটি, দিস ইজ দ্য রিয়েলিটি। তোমরা যদি লাস্ট মানে এই বছরেরই, মানে 2024 তো প্রায় শেষ হতে চলেছে, আমি 2024-এর কথাই বলছি, তোমরা যদি 2024 সালের এক্সামিনেশন মানে 2024-এর যে পরীক্ষাগুলো হয়েছে তার যে রেজাল্ট বেরিয়েছে তার যদি ট্রেন্ড দেখো, এসএসসি সিজিএল এর যদি ট্রেন্ড দেখো, ওরে বাপরে, এই মুহূর্তে পুরো ভারতবর্ষ জুড়ে এসএসসি সিজিএল এর ট্রেন্ড এখন সবার উপরে রয়েছে। কাট অফ উঠেছে 162, 162। লাস্ট ইয়ার যেখানে কাট অফ ছিল 137, 25 নম্বর কাট অফ বেড়ে যাচ্ছে। ভয় পাওয়াচ্ছি না, ভয় খাওয়ানোর কোনো উদ্দেশ্য নেই তোমাদেরকে। আমি শুধু এইটাই বলছি, দিন যত যাচ্ছে প্রতিযোগিতা তত বাড়ছে সরকারি চাকরির পরীক্ষায়। কাট অফ বাড়া মানেই, কাট অফ বাড়ছে মানে এটা প্রমাণিত যে প্রতিযোগিতা দিনের পর দিন ক্রমেই তীব্র থেকে তীব্রতর হচ্ছে। মাই ডিয়ার স্টুডেন্টস, দিস ইজ দ্য ফ্যাক্ট, দিস ইজ দ্য রিয়েলিটি। এবং এই রিয়েলিটিটা কিন্তু আমাদের কিন্তু বুঝতে হবে। অর্থাৎ সময় যত যাচ্ছে কাট অফ কিন্তু বাড়ছে। তাই যখন থেকে তোমরা এই সরকারি চাকরির জন্য প্রশিক্ষণ নেবে, মানে পড়াশোনা শুরু করবে, দুটো জিনিস ভাই মাথায় রাখবে, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি। এখানে কিন্তু কার্মা ডাজ ম্যাটার এট দ্য এন্ড অফ দ্য ডে। দিনের শেষে গিয়ে তুমি কতখানি পরিশ্রম করছো, তুমি কতখানি পড়াশোনা করছো, তুমি কতখানি ওই তোমার স্বপ্নটাকে সফল করার জন্য দিনের কতটা সময় তুমি ওটার পিছনে ডেডিকেট করছো, ইট ডাজ ম্যাটার। হ্যাঁ, এটাই কিন্তু ম্যাটার করবে, বাকি অন্য কিছু ম্যাটার করবে। কি বললাম বুঝতে পেরেছো তো? তাই এই কনভলিউশন এডুকেয়ারের আজকের এই ইউটিউব সেশনে আমি বললাম না জ্ঞান দেবো, জ্ঞান দিচ্ছি না, বাস্তব কথা বলছি। আর বাস্তবতা হচ্ছে এটাই, তোমাকে বস প্রচুর পড়তে হবে, তোমাকে বস প্রচুর লড়াই করতে হবে। ইয়েস, মানে লড়াই মানে প্রচুর পড়াশোনা করতে হবে। আমরা কনভলিউশন এডুকেয়ার ছেলে মেয়েদের মধ্যে শুধুমাত্র ওই 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 স্বপ্নের বীজ বোনাই না যে স্বপ্নটা পূরণ করা সম্ভব। কনভলিউশন এডুকেয়ার বিশ্বাস করে এপিজে আব্দুল কালামের সেই কথাই, যেখানে আমরা বিশ্বাস করি যে, কি বিশ্বাস করি, যে ঘুমলে ঘুমলে স্বপ্ন দেখেছো, তুমি সেই স্বপ্ন দেখবে যে স্বপ্নটা তোমার রাত্রিবেলা ঘুম আসতে দেবে না। আব্দুল কালামের এটা বিখ্যাত উক্তি একটা। তো কনভলিউশন এডুকেয়ারের আমাদের সঙ্গে যদি তুমি থাকো বা তোমরা থাকো বা থাকতে চাও, আমরা যেটা করাই সেটা হচ্ছে কি, আমরা কিন্তু প্রথমত রোড ম্যাপ দেখো, এইটা হচ্ছে তোমার রাস্তা। তুমি যদি ডাব্লিউবিপি ক্লার্কস, তুমি যদি ডাব্লিউবিপি এসআই, তুমি যদি ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ, বা তুমি যদি ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস, বা তুমি যদি এসএসসি সিজিএল এর জন্য পড়াশোনা চাকরি পেতে চাও বা তার জন্য প্রশিক্ষণ নিতে চাও, তাহলে এটা হচ্ছে রোড ম্যাপ। এই রোড ম্যাপ ধরে তোমাকে কিন্তু এগোতে হবে। রোড ম্যাপ থাকাটা না খুব জরুরি। রোড ম্যাপ থাকাটা মানে তুমি যে রাস্তাটা দিয়ে যাবে সেই রাস্তা সম্পর্কে নলেজ থাকা দরকার, যে সেই রাস্তার কোথায় খানাখন্দ আছে, সেই রাস্তায় কোথায় বড় গর্ত আছে, সেই রাস্তাটা কোথায় ওয়ান লেন রোড হয়ে গেছে। আমরা প্রথমত কনভলিউশন এডুকেয়ার তোমাদেরকে সেই রোডটা দেখাবো, এই রোড দিয়ে তোমায় যেতে হবে। আর তার সাথে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি, মক টেস্ট। ইয়েস, কনভলিউশন এডুকেয়ার তোমাদের কিন্তু চ্যাপ্টার ওয়াইজ আমরা ক্লাস করব। চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা জিএস পেপারের যে প্রত্যেকটা তোমাদের যে 6টা যে সাবজেক্ট আমি দেখালাম, প্রত্যেকটা সাবজেক্টের যে সিলেবাস রয়েছে এক্সামিনেশন গুলোর জন্য, সেই সিলেবাস ধরে আমরা চ্যাপ্টার ওয়াইজ প্রথমে ক্লাস করাবো। সেই ক্লাসে তোমরা লাইভ এবং রেকর্ডেড বোথ ভার্সন তোমরা পাবে। এন্ড দেন
তারপর যেটা হবে সেটা কি, তারপর যেটা হবে সেটা হচ্ছে সেই চ্যাপ্টারটা তুমি কতখানি পড়েছো, তোমার প্রস্তুতি ঠিক কতটা হয়েছে সেটাকে যাচাই করার জন্য এবং সেই চ্যাপ্টারের উপর মক টেস্ট নেওয়া হবে। এইভাবে এই সিস্টেমেটিক অর্ডারে আমরা প্রত্যেকটা সাবজেক্টকে কিন্তু আগে কিন্তু কভার করাবো। কি বললাম বুঝতে পেরেছো? তাই অন্যদের মতো ওই ওভারল্যাপিং করে নয় না, বা সাজেস্টিভ ওয়েতে নয়, কারণ সাজেশন বলে কম্পিটিটিভ এক্সামিনেশনে কিছু হতে পারে না। কেউ বলতে পারবো না আমরা কেউ মহর্ষি ভৃগু নই যে বলে দেবো যে এই জায়গাটা পড়ালাম এখান থেকেই প্রশ্ন আসবে, হয়তো কোনো বছর আসেনি এই বছর হয়তো চলে আসলো, তুমি তখন কাকে বলবে? তুমি পরীক্ষা হলে গিয়ে তো আমাদেরকে বলতে পারো না স্যার আপনি বলেছিলেন এখান থেকে পড়তে হয় না, কিন্তু এখান থেকে 10টা প্রশ্ন চলে এসেছে। সেই কারণের জন্য একটা অল টুগেদার পূর্ণাঙ্গ প্রিপারেশন থাকা দরকার। সেই অল টুগেদার পূর্ণাঙ্গ প্রিপারেশন তোমরা লাভ করবে আমাদের এই কনভলিউশন এডুকেয়ারের প্ল্যাটফর্মে। আমাদের এখানে কিন্তু যথেষ্ট কড়াকড়ি, যথেষ্ট পাংচুয়ালিটি মেনটেন করা হয়। যে সমস্ত ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করে, আমাদের কাছে প্রশিক্ষণ নেয়, এক তো আমরা প্রত্যেকটি ছেলে মেয়েকে তাদের অ্যাজ পার দেয়ার কোয়ালিটি, অ্যাজ পার দেয়ার এলিজিবিলিটি আমরা তাদেরকে আংশিক সময়ের বিভিন্ন সরকারি জায়গাতে কন্ট্রাকচুয়াল কাজের ব্যবস্থা তো করেই দিই। তার সাথে যখন তারা আমাদের এই কনভলিউশন এডুকেয়ারে পড়াশোনা করে আমরা রীতিমতো চাপ দিই, বকাঝকা করি, ভাই তুমি পরীক্ষা দিচ্ছ না, তাকে মনে করি, তাকে অ্যালার্ম করে দেওয়া হয় যে ভাই তুমি মক টেস্ট দিচ্ছ না, কিন্তু তোমার মক টেস্ট দেওয়াটা খুব জরুরি, অন্যরা দিচ্ছে তুমি দিচ্ছ না, তুমি ফাঁকিবাজ, তুমি কিন্তু ফাঁকি দেওয়ার একটা প্রবণতা মধ্যে দেখা যাচ্ছে। তখন সেই স্টুডেন্টকে আমরা কিন্তু একবার বা দুবারের পর যখন সে কন্টিনিউয়াস যখন সেই কাজ করে তখন তাই কিন্তু আমরা রীতিমতো তাই কিন্তু ক্লাস অফ করে দেওয়ার মতো এক জায়গা রাখি। কারণ আমরা শুধুমাত্র ছেলে মেয়েদের কাছ থেকে ওই ব্যবসা করার জন্য স্বপ্ন দেখাই না, যাতে পশ্চিমবঙ্গের প্রান্তিক অঞ্চলে প্রত্যেকটা ছেলে মেয়ের স্বপ্ন পূরণ হয়, চাকুরি পাওয়ার যে ইচ্ছেটা সে স্বপ্ন পূরণ হয়, তার জন্য যতটুকু লড়াই করার প্রয়োজন, তার জন্য যতটুকু আমাদের তরফ থেকে দেওয়ার প্রয়োজন, কনভলিউশন এডুকেয়ার সেটুকু দিতে আমরা দায়বদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ, আর আমরা সেটা দিয়ে যাচ্ছি। দিস ইজ হোয়াই আমাদের এই কিন্তু প্রয়াস। মাই ডিয়ার স্টুডেন্টস, দেখে নাও কিছু প্রিভিয়াস ইয়ারের জেনারেল স্টাডিজ থেকে রাখা প্রশ্ন, কিছু প্রিভিয়াস ইয়ার এই প্রশ্নগুলো তোমাদের রেখেছি, আমি ইচ্ছে করে রেখেছি, যা তোমাদের মধ্যে একটা সেন্স অফ পারসেপশন তৈরি হয় যে স্যার আপনি তো এতক্ষণ ধরে জিএসটি চিৎকার করে গেলেন, এবার জিএস পেপার থেকে কি ধরনের প্রশ্ন আসে যে প্রশ্নগুলো সম্পর্কে আমাদের একটু দেখান। WBPSC মিসলেনিয়াস 2019 একটা আসা প্রশ্ন কি দিয়েছে, ইতিহাস থেকে প্রশ্ন একটা, which city of the Indus Valley civilization has the largest inscription? হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রতে সবচেয়ে বড় লেখমালটি পাওয়া গেছে? অপশন উত্তর ডি, ধোলাভিরা। WBPSC মিসলেনিয়াস 2018 আসা প্রশ্ন, দ্য ব্যাটল অফ পলাশি ওয়াজ হেল্ড বিটুইন, কাদের মধ্যে হয়েছিল পলাশির যুদ্ধ? আমরা সবাই জানি 1757 সালের 23শে জুন তারিখে পলাশির যুদ্ধ হয়েছিল রবার্ট ক্লাইভ এবং বাংলার নবাব সিরাজউদ্দৌলার মধ্যে, তাই না মাই ডিয়ার স্টুডেন্টস? দেখো প্রশ্নগুলো তোমাদের জন্য লিখেছি। WBPSC মিসলেনিয়াস 2012 বলা আছে, হোয়াট ওয়াজ দ্য ইন্সপিরেশন বিহাইন্ড দ্য ইয়ং বেঙ্গল মুভমেন্ট? নব্যবঙ্গ আন্দোলন যেটা হয়েছিল সেই নব্যবঙ্গ আন্দোলনের পিছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা কার ছিল? বি, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। WBPSC ক্লার্কশিপ 2019 সালে আসা প্রশ্ন, বিদ্যাসাগর বার্থ প্লেস বীরসিংহ ভিলেজ ইজ ইন? বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি যেখানে জন্মেছিলেন সেই জায়গাটা বর্তমানে পশ্চিমবঙ্গে কোথায়? ওয়েস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্ট, পশ্চিম মেদিনীপুর, তাই না, বীরসিংহপুর। আচ্ছা, এরপর WBPSC ক্লার্কশিপ 2019, রবীন্দ্রনাথ টেগর গেভ আপ হিজ নাইটহুড উপাধি। রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইটহুড উপাধি ত্যাগ করেন কত সালে? উত্তর হচ্ছে 1919। কোন ঘটনার প্রেক্ষিতে? মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই জানো, আর একবার বলে দিই, জালিয়ানওয়ালাবাগ, তাই না? জালিয়ানওয়ালাবাগে যে হত্যাকাণ্ড বা যে ম্যাসাকারটা হয়েছিল তার বিরুদ্ধে রবি ঠাকুর তিনি 1919 সালের 15ই মে তার নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন। পরের প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট আ ইউনিয়ন টেরিটরি? WBPSC ক্লার্কশিপে আসা প্রশ্ন, ইউনিয়ন টেরিটরির মধ্যে কোনটা অন্তর্ভুক্ত নয়?
সে যে ত্রিপুরা। ত্রিপুরা কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল নয়, ত্রিপুরা একটি স্বাধীন রাজ্য, তাই না মাই ডিয়ার স্টুডেন্টস? হ্যাঁ, দেখো এই প্রশ্নগুলো তোমরা দেখো। আচ্ছা, তারপর দেখো ক্লার্কশিপ 2009 প্রশ্ন বলা হচ্ছে নাগার্জুনা সাগর প্রজেক্ট ইজ লোকেটেড অন হুইচ রিভার? নাগার্জুন সাগর প্রজেক্ট কোন নদীর তীরে অবস্থিত? কৃষ্ণা নদী। WBPSC ক্লার্কশিপ 2009 এর প্রশ্ন। আচ্ছা, এটা কিন্তু হচ্ছে তোমার জিকে, মানে আমরা বলতে পারি জিকে, জেনারেল নলেজ থেকে প্রশ্ন, এবং এটা হচ্ছে স্ট্যাটিক জিকে। আমরা এটাকে বলতে পারি স্ট্যাটিক জিকে, রাইট? কারণ নাগার্জুন সাগর প্রজেক্ট এটা কিন্তু চেঞ্জ হবে না, ওই কৃষ্ণা নদীর তীরে, মানে কৃষ্ণা নদীর তীরে অবস্থিত, তাই না? আচ্ছা, এবার দেখো একটা পলিটি থেকে প্রশ্ন মাই ডিয়ার স্টুডেন্টস, এবার একটা পলিটি থেকে প্রশ্ন। দেখো পলিটি থেকে যে প্রশ্ন দেওয়া হয়েছে, হুইচ আর্টিকেল সেপারেটস জম্মু এন্ড কাশ্মীর ফ্রম রেস্ট অফ ইন্ডিয়া? যে আর্টিকেলের মাধ্যমে জম্মু আর কাশ্মীরকে ভারত থেকে আলাদা করা হয়েছে সেটা হচ্ছে আর্টিকেল 370। কোন পরীক্ষা এসেছে? 2019 ফুড এসআই পরীক্ষায়। এগুলো রাখা কেন? এই প্রশ্নগুলো রাখার অর্থ একটাই মাই ডিয়ার স্টুডেন্টস, এই প্রশ্নগুলো রাখার অর্থ একটাই, প্রশ্নগুলো দেখে তোমাদের একটা আইডিয়া, কনসেপশন, একটা কনসেপ্ট তৈরি হবে, তাই না? বেশ মাই ডিয়ার স্টুডেন্টস, ফুড এসআই 2019 এর পলিটির আর একটা প্রশ্ন, পলিটি, এই প্রশ্নটাও কিন্তু পলিটি থেকে এসেছে। প্রশ্নটা হচ্ছে দ্য স্পিকার অফ দি লোকসভা ইজ ইলেক্টেড বাই, লোকসভার যিনি স্পিকার তিনি কার দ্বারা ইলেক্টেড হন? অল দ্য মেম্বার্স অফ দি লোকসভা। আমাদের ওয়েস্ট বেঙ্গল ফুড এসআই 2014 সালের পরীক্ষায় আসা প্রশ্ন, দি হেড অফ দ্য ডিফেন্স ফোর্স ইন ইন্ডিয়া ইজ, স্ট্যাটিক জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এটা। সেটা হচ্ছে কি বলা হয়, তোমার ভারতের যিনি ভারতের যে সামরিক যে সৈন্যবাহিনী, সেই সৈন্যবাহিনীর প্রধান কে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের রাষ্ট্রপতি। তাই দেখবে কথায় কথায় বলে না যে প্রেসিডেন্সিয়াল রুল চাই। কোন একটা রাজ্যে যখন আইন শৃঙ্খলার মারাত্মক অবনতি ঘটে তখন বলা হয় না যে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক? তার মানে রাষ্ট্রপতি তখন কিন্তু সৈন্যবাহিনীকে ডিপ্লয় করার ক্ষমতা রাখেন, যেহেতু পুরো ভারতীয় সৈন্যবাহিনীর প্রধান হচ্ছেন কিন্তু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বা ভারতের রাষ্ট্রপতি। ঠিক আছে, চলো মাই ডিয়ার স্টুডেন্টস, 2019 ইন্ডিয়া স্টার্টেড ইটস 5-year প্ল্যানিং। এটা হচ্ছে ইকোনমি থেকে আসা প্রশ্ন, এটা হচ্ছে ইকোনমি, ভারতের অর্থনীতি থেকে আসা প্রশ্ন। বলা হচ্ছে ইন্ডিয়া স্টার্টেড ইটস 5-year প্ল্যান, কবে থেকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু করেছে? 1951 থেকে। হ্যাঁ, আচ্ছা, ইকোনমি থেকে এই প্রশ্নটা 2019 ফুড এসআইতে আসা। 2019 ফুড এসআইতে আরো একটা প্রশ্ন এসেছে, দ্য ফার্স্ট ফুললি ইন্ডিয়ান ব্যাংক ইজ, প্রথম ভারতীয় ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। কি বুঝতে পারছো? দেখো আমি সমস্ত যে জেনারেল স্টাডিজ এর মধ্যে যে পার্ট গুলো রয়েছে সেই পার্ট গুলো থেকে প্রত্যেকটা পার্টে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনের পিওআইকিউ গুলো তোমাদের জন্য কিন্তু আমি এখানে রেখেছি মাই ডিয়ার স্টুডেন্টস, ঠিক না? আচ্ছা, তারপর দেখো WBPSI, দ্য প্রসেস অফ সেল ডিভিশন ইন অ্যামিবিয়া ইজ টার্মড অ্যাজ, উত্তর হচ্ছে মাইটোসিস। এটা হচ্ছে কিসের প্রশ্ন স্যার? এটা হচ্ছে সায়েন্সের প্রশ্ন, তাই না? এবং যদি বলো কোন সায়েন্স, তাহলে সেটা হচ্ছে কিন্তু বায়োলজি। ঠিক তো মাই ডিয়ার স্টুডেন্টস? বেশ, ইন হিউম্যান বডি ব্লাড ডাজ নট ক্লট ইন ক্যাপিলারি। WBPSI 2021, এটাও কিন্তু সায়েন্সের বায়োলজি পার্ট থেকে প্রশ্ন। দেখো সব কটা সরকারি চাকরির পরীক্ষায় এই জেনারেল স্টাডিজে যে পার্ট গুলো রয়েছে, প্রত্যেকটা জেনারেল স্টাডিজের পার্ট থেকে আমি কিন্তু তোমাদের জন্য কি রেখেছি মাই ডিয়ার স্টুডেন্টস? প্রশ্ন রেখেছি। দেখো আরেকটা প্রশ্ন, বলা হচ্ছে হুইচ ওয়ান অফ দি ফলোইং ইউনিটস ইজ নট আ ইউনিট অফ ইলেকট্রাল মেজারমেন্ট? উত্তর হচ্ছে কি না অ্যাংস্ট্রম। এটা সায়েন্সের পার্ট। দ্য চিফ কনস্টিটিউয়েন্ট অফ গোবর গ্যাস ইজ, উত্তর হচ্ছে মিথেন। কোন পরীক্ষা এসেছে? WBPSI 2019, WBPSI 2019, তাই না মাই ডিয়ার স্টুডেন্টস? কলকাতা পুলিশ SI 2024, যেটা এই বছর পরীক্ষাটা হলো, which of the following is not a cricket field of South Africa? ওয়েলিংটন। এটাকে বলে কারেন্ট অ্যাফেয়ার্স, এটা হচ্ছে সি এর প্রশ্ন। ঠিক, বলা হচ্ছে ইমানুয়েল ম্যাক্রো ইজ দ্য হেড অফ দ্য হুইচ নেশন? কলকাতা পুলিশ SI 2024, ইমানুয়েল ম্যাক্রো তিনি হচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট, তাই না? এটাকেও তুমি বলতে পারো সিএ, আমরা বলতে পারি কারেন্ট অ্যাফেয়ার্স। তাহলে দেখতে পাচ্ছ তো যে এই যে জেনারেল স্টাডিজ এর যে পার্ট গুলো রয়েছে, 6টা যে পার্ট রয়েছে, প্রত্যেকটা পার্টে ঠিক কি ধরনের প্রশ্ন আসছে।
আরেকটা প্রশ্ন দেখো, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল? টোটাল 15। এটাও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স একটা প্রশ্ন। দ্য হেডকোয়ার্টার্স অফ দ্য ইউনেস্কো ইজ লোকেটেড ইন, উত্তর যে প্যারিস। এটা হচ্ছে তোমার স্ট্যাটিক জিকের প্রশ্ন। এটা তোমরা বলতে পারো স্ট্যাটিক জিকে থেকে প্রশ্নটা কিন্তু রাখা হয়েছে, এবং এটাও কিন্তু আমরা বলতে পারি কলকাতা পুলিশ এসআই 2024-এ কিন্তু আসা প্রশ্ন। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এগুলো রাখা তোমাদের জন্য এই জন্য তোমার একটা আইডিয়া তৈরি হয় যে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষাতে এই জেনারেল স্টাডিজ এর পার্টগুলো থেকে কি ধরনের প্রশ্ন আছে। সো এখানে দেখো একটা ছবি দিয়েছি তোমাদের জন্য। ফাইনালি ছবিটা দিয়ে আজকে সেশনটা শেষ করব। ছবিতে কটা পিলার দেখা যাচ্ছে কমেন্ট করে তোমরা জানিও। ছবিতে এই ছবি যেটা দেখেছি তোমাদের 4টে পিলার দেখা যাচ্ছে না, 1 2 3 4, তাই না মাই ডিয়ার স্টুডেন্টস? তো মনে রাখবে সরকারি চাকরির পরীক্ষার জন্য, কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য যে 4টে পিলার রয়েছে, অর্থাৎ একটা পিলার হচ্ছে ম্যাথ, একটা পিলার হচ্ছে রিজনিং, একটা পিলার হচ্ছে ইংরেজি, আর একটা পিলার হচ্ছে কিন্তু জেনারেল স্টাডিজ, তাই তো? একটা পিলার হচ্ছে ম্যাথ, সরি একটা পিলার হচ্ছে তোমার ম্যাথ, একটা পিলার হচ্ছে ম্যাথ, একটা পিলার হচ্ছে ইংরেজি, ঠিক তো? একটা পিলার হচ্ছে রিজনিং, ঠিক মাই ডিয়ার স্টুডেন্টস? এবং আরেকটা পিলার হচ্ছে জিএস বা জেনারেল স্টাডিজ। তো এই 4টে পিলারের মধ্যে একটা পিলার হচ্ছে কিন্তু জিএস। অতএব এই 4টে পিলারকেই তোমাকে সমানভাবে গুরুত্ব দিতে হবে, এবং এই 4টে পিলারের উপর ভিত্তি করে তোমাকে একটা স্ট্রং বেস তৈরি করতে হবে যদি তুমি সরকারি চাকরি পেতে চাও। তাই দিনের শেষে গিয়ে, মানে আজকে ক্লাস এখানেই আমি তোমাদের সঙ্গে শেষ করবো মাই ডিয়ার স্টুডেন্টস। তাই দিনের শেষে তোমাদের সবাইকে বলবো উইশিং ইউ আ ভেরি গুড লাক, এবং তার সাথে বলবো কনভলিউশন এডুকেয়ার আমাদের এই যে অঙ্গীকারবদ্ধ আমরা, তোমাদের এই যে সরকারি চাকরির যে পাওয়ার যে লড়াই যে জার্নি, সেই জার্নিকে যেমন আমরা তোমাদেরকে চিন্তা মুক্ত করি বা চিন্তা মুক্ত করতে চাই, যাতে একটা যে কোনো জায়গায় পার্ট টাইম রেপুটেড যে কোনো সংস্থায়, সেটা সরকারি সংস্থা তো হতে পারে, কন্ট্রাকচুয়াল বেসিসে আমরা তোমাদেরকে চাকুরির যেমন একটা ব্যবস্থা করে দেব, তার সঙ্গে সঙ্গে তুমি বা তোমরা যাতে সম্পূর্ণ চিন্তা মুক্ত হয়ে তোমাদের স্বপ্ন পূরণের লড়াইটা করে যেতে পারো, তার জন্য আমাদের কনভলিউশন এডুকেয়ার তোমাদের সঙ্গে ছিল, আছে, থাকবে। ভালো থেকো সবাই। দেখা হবে কনভলিউশন এডুকেয়ার দের এই ইউটিউব প্ল্যাটফর্মে নেক্সট টপিক নিয়ে, নেক্সট সেশনে। তবে হ্যাঁ, যদি ভালো লেগে থাকে আমাদের এই আজকের সেশন, তবে ডেফিনেটলি আমাদের ইউটিউব চ্যানেলের কে তোমরা সাবস্ক্রাইবটা করে দিও। ভালো থেকো সবাই, ধন্যবাদ।